আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার তোমাদের তৃতীয় নম্বর যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কিন্তু এই অধ্যায়ের A to Z যা কিছু তোমাদের জন্য দরকার সবকিছুই আলোচনা করা হবে। তো তোমাদের তৃতীয় নম্বর যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম হচ্ছে মূলত তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং প্রথম সূত্র। অর্থাৎ তাপগতিবিদ্যার কিন্তু মূলত 4টা সূত্র থাকে: শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো এই যে 4টা সূত্র, এই 4টা সূত্রের মধ্যে প্রথম 2টা সূত্র নিয়েই কিন্তু এই তৃতীয় নাম্বার অধ্যায়টায় আলোচনা, ঠিক আছে? তো আমরা শুরুতে যদি প্রথম শূন্যতম সূত্রটা নিয়ে আলোচনা করতে যাই, তো শূন্যতম সূত্রটা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমত হচ্ছে তাপীয় সমতা জিনিসটা বুঝতে হবে। তাহলে কি বুঝতে হবে বলতো? তাপীয় সমতাটা বুঝতে হবে। তো তাপীয় সমতা বলতে আসলে কি বোঝায়? তাপীয় সমতা হচ্ছে কোনো বস্তুর এমন একটি অবস্থা যেই অবস্থায় দুইটা বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটে না। তারা যদি তাপীয় সংস্পর্শেও থাকে তবুও কিন্তু তাদের মধ্যে তাপের আর আদান প্রদান ঘটে না। তো তখন কিন্তু এটাকে বলা হয় হচ্ছে তাপীয় সমতা। সেটা কি রকম দেখো, আমি যদি দুইটা বস্তু চিন্তা করি, তাহলে ধরো যে এইখানে হচ্ছে একটা বস্তু আর এখানে ধরো যে আরেকটা বস্তু আছে। তো এই দুইটা বস্তুর মধ্যে যদি তাপীয় সংস্পর্শ স্থাপন করা হয়, ধরো যে এই দুইটা বস্তুর মধ্যে কি আছে? তাপীয় সংস্পর্শ আছে। তো আমরা কিন্তু জানি যে দুইটা বস্তুর মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তবে কি হয়? তবে কিন্তু একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপের প্রবাহ ঘটে। বাট যদি এমন হয় যে এই দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার কোনো পার্থক্য নাই, তো তখন কিন্তু এই বস্তু থেকে এই বস্তু কিংবা এই বস্তু থেকে এই বস্তুতে তাপের কোনো আদান প্রদান ঘটবে না। তো যখন এই দুইটা বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটবে না, তো তখন এই অবস্থাটাকে বলা হয় মূলত তাপীয় সমতা। তাহলে তাপীয় সমতা বলতে আমরা কি বুঝলাম? আমরা তাপীয় সমতা বলতে বুঝলাম যে দুইটা বস্তু যদি তাপীয় সংস্পর্শে থাকে, এই তাপীয় সংস্পর্শে থাকার পরেও যদি এদের মধ্যে তাপের আদান প্রদান আর না ঘটে, তো তখন ওই অবস্থাটাকে বলা হয় এই বস্তু দুইটার তাপীয় সমতা। তো তাপীয় সমতাটা যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এখন আমরা তাপগতিবিদ্যার শূন্যতম যে সূত্রটা আছে সেই সূত্রটা সম্পর্কে জানবো। তাহলে তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, শূন্যতম সূত্র। আর যেহেতু তোমরা ক্লাসটা দেখা শুরু করেছো, তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যে এই অধ্যায়টা আছে, এই অধ্যায়টাই কিন্তু আমি চাইলে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু অধ্যায়টা শেষ করে দেওয়া যায়। বাট আমি এটা করব না, তোমাদের বইয়ে এত বিস্তারিত আলোচনা নাই। বাট আমি তোমাদেরকে খুঁটিনাটি যা কিছু জানার দরকার আমি সবকিছু তোমাদেরকে বলবো, যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তো তোমরা আমার যে ক্লাসটা, এই ক্লাসটা দেখার পর তোমরা বইটাও একটু পড়বা এবং আমি যে কথাগুলো বলি, বাড়তি যা কিছু বলি সেগুলো একটু নোট ডাউন করে রাখবা। তাহলে কিন্তু এই অধ্যায়ে তোমার একদম বেসিক সহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা আসলে কি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা হচ্ছে দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় ভারসাম্যে থাকে, তাহলে প্রথমোক্ত দুইটা বস্তুও পরস্পর তাপীয় ভারসাম্যে থাকবে। তাহলে কথাটা একটু বোঝো। ধরো যে বস্তু আছে হচ্ছে 3টা, তো এই 3টা বস্তুর মধ্যে প্রথম যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু যদি তৃতীয় নাম্বার বস্তুর সাথে তাপীয় ভারসাম্যে থাকে, তাহলে এই প্রথম যে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তুও কিন্তু পরস্পরের সাথে তাপীয় ভারসাম্যে থাকবে বা তাপীয় সমতার মধ্যে থাকবে। তো এখন কথাটা একটু কেমন মনে হইলো যদি আমি একটু চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাই, তাহলে কিন্তু তোমার এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে শূন্যতম সূত্রে কি বলছে। তো দেখো যে আমরা প্রথমত দুইটা বস্তু যদি চিন্তা করি, তো ধরো যে এইখানে হচ্ছে একটা বস্তু, তারপর এখানে হচ্ছে আরেকটা বস্তু। তো এই হচ্ছে দুইটা বস্তু। তো একটা হচ্ছে ধরো যে এ বস্তু আর একটা ধরো যে হচ্ছে বি বস্তু। তো এই দুইটা বস্তুর এইখানে দেখো যে ফাঁকা রাখা আছে না, এইখানে কিন্তু ফাঁকা রাখা আছে। তো এখন এই দুইটা বস্তুর মধ্যবর্তী জায়গায় ধরো যে একটা দেয়াল তৈরি করা আছে। তাহলে একটা কি আছে? একটা দেয়াল তৈরি করা আছে এবং এই দেয়ালটা হচ্ছে তাপ অপরিবাহী, তাপ অপরিবাহী, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে তাপ অন্তরক। তো তাপ অন্তরক বা তাপ অপরিবাহী জিনিসটা কি? তাপ পরিবাহী জিনিসটা হচ্ছে এই দেয়ালের মধ্য দিয়ে তাপের কোনো আদান প্রদান ঘটবে না। ধরো যে এই এ বস্তুর তাপমাত্রা এবং বি বস্তুর তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে,
তো যদি দুইটা বস্তুর তাপমাত্রার পার্থক্য থাকে তো তখন অবশ্যই এদের মধ্যে তাপের আদান প্রদান হওয়ার কথা, বা তাপ আদান প্রদানের জন্য তো একটা মাধ্যম দরকার, তাই না? তো এই মাঝখানে যে মাধ্যমটা আছে বা মাঝখানে যে দেয়ালটা আছে, এই দেয়ালটা যেহেতু তাপ ও অপরিবাহী, এই কারণে কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদানটা ঘটতেছে না, যদিও এদের মধ্যে কি আছে, তাপমাত্রার পার্থক্য আছে। তো এখন আমি যদি এখানে আর একটা বস্তু নেই, মানে আমি যদি তৃতীয় নাম্বার আর কোনো একটা বস্তু নেই, তো ধরো যে এখানে আমি আরো একটা বস্তু নিলাম, এটা হচ্ছে 3 নাম্বার বস্তু। তো এইটাকে ধরো যে আমি সি দ্বারা প্রকাশ করলাম। তো এখন এই জায়গায় দেখো ফাঁকা আছে না, তো আমি এই ফাঁকা জায়গাটাতে দেয়াল তৈরি করলাম। তাহলে এখানে আমি একটা দেয়াল দিলাম। তো এই দেয়ালটা ধরে যে তাপ পরিবাহী, তাহলে এটা কি, এটা হচ্ছে তাপ পরিবাহী দেয়াল। তো যদি তাপ পরিবাহী দেয়াল হয় এবং এই বস্তুর মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে অবশ্যই এ বস্তু এবং সি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। তারপর দেখো যে বি বস্তু এবং সি বস্তুর মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে অবশ্যই বি বস্তু এবং সি বস্তুর মধ্যে কি, তাপের আদান প্রদান ঘটবে। কেন ঘটবে? কারণ এই দুইটা বস্তুর মধ্যে দেখো যে তাপ প্রবাহের জন্য একটা মাধ্যম আছে, মানে তাপ পরিবাহী কিন্তু দেওয়াল আছে। তারপর এই বস্তু এবং এই বস্তুর মধ্যেও কিন্তু তাপ পরিবাহী দেয়াল আছে। বাট এই এ বস্তু এবং বি বস্তুর মধ্যে কিন্তু কোনো তাপ পরিবাহী দেয়াল নাই। তার মানে এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু কোনো ধরনের তাপের আদান প্রদান ঘটবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমি যে কোনো তাপমাত্রা ধরে নেই। ধরো যে এ বস্তু যেটা, এই এ বস্তুর তাপমাত্রা ধরো যে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর এই যে এখানে যে বি বস্তুটা আছে, এই বি বস্তুর তাপমাত্রা ধরো যে 18 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে যে সি বস্তুটা আছে, এই সি বস্তুর তাপমাত্রা ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই হচ্ছে তিনটা বস্তুর তাপমাত্রা। তো এই যে তিনটা বস্তুর তাপমাত্রা যেহেতু ভিন্ন ভিন্ন, তার মানে এদের মধ্যে তো তাপের আদান প্রদান ঘটার কথা, তাই না? তো এখানে দেখো যে এ বস্তু এবং বি বস্তুর মধ্যে যেহেতু একটা দেয়াল আছে, তার মানে এ এবং বি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না। কিন্তু এই এ বস্তু এবং সি বস্তু এবং বি বস্তু এবং সি বস্তু, এদের মধ্যে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। বিষয়টা হচ্ছে এরকম মূলত, যে ধরো যে তোমরা তিনজন বন্ধু আছো, তো তিনজন বন্ধুর মধ্যে ধরো যে তোমার সাথে তোমার একটা বন্ধুর মানে সম্পর্ক খুবই খারাপ, মানে তার সাথে তোমার সম্পর্ক ভালো না। কিন্তু তোমার তৃতীয় নাম্বার যে বন্ধুটা আছে, ওই বন্ধুর সাথে তোমার সম্পর্কও ভালো, তোমার এই বন্ধুটার সম্পর্কও কিন্তু ভালো। মানে এখানে কথা হচ্ছে যে তোমার পাশে যে আরেকজন বন্ধু আছে, তোমার ওর সাথে তোমার সম্পর্ক খারাপ, বাট তৃতীয় নাম্বার যে বন্ধু আছে, এই বন্ধুর সাথে কিন্তু তোমার সম্পর্কও ভালো, ওর সম্পর্কও কিন্তু ভালো। তার মানে যা লেনা দেনা হবে তোমার সাথে এই তৃতীয় বন্ধুরও হবে, আবার তোমার এই বন্ধুটার সাথে তৃতীয় বন্ধুরও কিন্তু হবে। কিন্তু মাঝখানে তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা নাই। বাট তোমরা তিনজনে কিন্তু বন্ধু, বা তিনজনে কি একখানে আসো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকমই, এখানে একটা সিস্টেমের মধ্যে তিনটা বস্তু আছে, যেই তিনটা বস্তুর মধ্যে এ এবং বির মধ্যে কোনো সম্পর্ক নাই, মানে এদের মাঝখানে একটা অন্তরক দিয়ে দেওয়া হয়েছে। তো যদি এইরকম ঘটে, তাহলে এখানে একটু চিন্তা করো যে তাপের প্রবাহ আমরা জানি যে আহ উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানের দিকে প্রবাহিত হয়, মানে বেশি তাপমাত্রার স্থানের দিক থেকে কম তাপমাত্রার স্থানের দিকে কিন্তু প্রবাহিত হয়। তো এই জিনিসটা আবার আমরা কোথা থেকে পাই? এই জিনিসটা কিন্তু আমরা পাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। তো যখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আলোচনা করব, তখন আমরা সেটা জানতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখো যে যেহেতু তাপ কি করে বেশি তাপমাত্রার স্থানের দিক থেকে কম তাপমাত্রার স্থানের দিকে প্রবাহিত হয়, তো এখানে ডেফিনেটলি কি হবে, এই সি বস্তু থেকে তাপ কি এ বস্তুতে প্রবাহিত হবে, তাহলে এই সি বস্তু থেকে তাপ এ বস্তুতে প্রবাহিত হবে। আবার এখানেও দেখো যে যেহেতু সি বস্তুর তাপমাত্রা বেশি এবং বি বস্তুর তাপমাত্রা কম, তার মানে এখানেও তাপ কি করবে, সি বস্তু থেকে বি বস্তুর দিকে প্রবাহিত হবে। তো এই জিনিসটা তো আর অবিরাম চলতে থাকে না, তাই না? এই জিনিসটা তখন পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না এদের তাপমাত্রাটা সমান হয়। তাহলে একটা সময় পর দেখা যাবে যে এদের তাপমাত্রাটা সমান হয়ে যাবে, তখন কিন্তু এই তাপের প্রবাহটা আর ঘটবে না। তাপের প্রবাহটা কি আর ঘটবে? ঘটবে না। তাহলে এখানে দেখো যে সি বস্তুর তাপমাত্রাটা ধীরে ধীরে কমতে থাকবে, আর এ বস্তুর তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আবার বি বস্তুর তাপমাত্রাটাও কি ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এদের তাপমাত্রাটা কি হয়, সমান হয়। তো এখানে ধরো যে এ বস্তু এবং সি বস্তুর মধ্যে এই তাপের প্রবাহটা চলতে চলতে একটা সময় দেখা গেল যে এখানে এই এ বস্তুর তাপমাত্রা এবং সি বস্তুর তাপমাত্রা দুইটার তাপমাত্রাই হইলো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুইটার তাপমাত্রায় কি হইলো, 20 ডিগ্রি সেলসিয়াস হইলো। সেটা কার কার?
সেটা হচ্ছে এ বস্তুর এবং সি বস্তুর। তো এই দুইটা বস্তুর তাপমাত্রায় কি হইলো, 20°C হইলো। তো যখন এই দুইটা বস্তুর তাপমাত্রা একই হবে, অর্থাৎ 20°C হবে, তখন এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু তাপের কোনো আর আদান প্রদান ঘটবে না। অর্থাৎ এই বস্তু এবং এই বস্তু কি হইলো, এই বস্তু এবং এই বস্তু পরস্পর কি হইলো, সাম্য অবস্থায় আসলো বা সমতায় আসলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ সি বস্তু তাপীয় সমতায় থাকে। তাহলে এ ও সি বস্তু কি থাকে, তাপীয় সমতায় থাকে। তো যখন এই বস্তু এবং এই বস্তু 20°C তাপমাত্রায় তাপীয় সমতায় আসবে, তখন দেখা যাবে যে সি বস্তুর তাপমাত্রা তো কত, 20°C। তো তখন এই সি বস্তুর তাপমাত্রা 20°C, তো তখন বি বস্তুর তাপমাত্রাও কি 18 থেকে বেড়ে কত আসবে, 20°C আসবে। তাকে 20°তে আসতেই হবে, ঠিক আছে। তো তখন কি হবে, এই বস্তু এবং এই বস্তুর তাপমাত্রাটাও সেম হবে। তো তখন এই বস্তু এবং এই বস্তুর মধ্যেও কিন্তু তাপের কোনো আদান প্রদান ঘটবে না। অর্থাৎ বি বস্তু এবং সি বস্তুও কি পরস্পর তাপীয় সমতায় আসবে বা তাপীয় ভারসাম্যে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বি সি বস্তু তাপীয় সমতায় থাকে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বস্তু মানে প্রথম যে বস্তুটা, এ বলতে কি, এ বলতে হচ্ছে প্রথম বস্তু, আর বি বলতে হচ্ছে দ্বিতীয় বস্তু, ঠিক আছে। বি বলতে হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে এই যে প্রথম বস্তুটা কি তৃতীয় বস্তুর সাথে সমতায়, তাপীয় সমতায় থাকে বা তাপীয় ভারসাম্যে থাকে। তারপর দ্বিতীয় বস্তু যেটা, অর্থাৎ এই বি বস্তু, এই দ্বিতীয় বস্তুটাও কি তৃতীয় বস্তুর সাথে কিন্তু তাপীয় ভারসাম্যে থাকে। তো আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্রে দেখছিলাম যে এই প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু যদি এই তৃতীয় বস্তুর সাথে তাপীয় ভারসাম্যে থাকে বা তাপীয় সমতায় থাকে, তাহলে এই যে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু, এরাও পরস্পর কি হবে, এরাও পরস্পর তাপীয় সমতায় থাকবে। তাহলে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। অর্থাৎ এ বস্তুটা যদি সি বস্তুর সাথে তাপীয় ভারসাম্যে থাকে, আবার বি বস্তুটাও যদি সি বস্তুর সাথে তাপীয় ভারসাম্যে থাকে, তাহলে এরা পরস্পরের সাথে কি অবস্থায় থাকবে, ওই তাপীয় ভারসাম্য থাকবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত তাপগতিবিদ্যার 0তম সূত্র। তো তখন এখানে এ বস্তু বি বস্তু এবং সি বস্তু, এই প্রত্যেকটা বস্তুর তাপমাত্রাই হবে হচ্ছে 20°C। তাহলে আশা করি যে তাপগতিবিদ্যার 0তম যে সূত্রটা, এই 0তম সূত্রটা তোমাদের ক্লিয়ার। তো 0তম সূত্রটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তো এখন আমরা আলোচনা করব হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, এই প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন যিনি বিজ্ঞানী জুল, তিনি বলছেন যে যান্ত্রিক শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় কিংবা তাপ শক্তি যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি উৎপন্ন তাপ শক্তির সমানুপাতিক হবে। তো আমরা এখানে যান্ত্রিক শক্তি বলতে কাজকে মূলত বোঝাচ্ছি। তাহলে যদি তাপ শক্তি কাজে রূপান্তরিত হয় কিংবা কাজ যদি তাপে রূপান্তরিত হয়, তাহলে কাজ হবে তাপের সমানুপাতিক। তাহলে কাজ কি হবে, তাপের সমানুপাতিক হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, ধরো যে কাজ থেকে কি হয়, শক্তিতে রূপান্তরিত হয়, বা তাপ শক্তি থেকে ধরো যে কাজে রূপান্তরিত হয়। তো যদি এইটা ঘটে, আমি জুলের সংজ্ঞা অনুসারে বলতেছি, তো যদি এইটা ঘটে, তাহলে কাজটা হবে মূলত তাপ শক্তির সমানুপাতিক। তাহলে কাজটা কি হবে, তাপ শক্তির সমানুপাতিক হবে। তো এখন যদি আমরা সমানুপাতিকটাকে তুলেই দিতে চাই, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে জে কিউ। তাহলে এখানে এই যে এই জেটা হচ্ছে মূলত ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তো এই সমানুপাতিক ধ্রুবকটাকে মূলত বলা হয় হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক। তাহলে এটাকে বলা হয় কি, তাপের যান্ত্রিক তুলাঙ্ক। তাহলে জুলের সূত্র থেকে আমরা এই গাণিতিক রূপটা পাই। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরো ব্যাখ্যা আছে, যখন আমরা ক্লোসিয়াসের ব্যাখ্যাটাও আলোচনা করব। তো এখানে দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে এই গাণিতিক সূত্রটা পাইলাম, এখানে একটা বিষয় লক্ষ্য করো যে তাপ শক্তি যখন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, মানে আমরা যখন তাপ থেকে কাজ পাই, তাহলে যখন আমরা এই যে তাপ থেকে কাজ পাবো,
তো আমরা কিন্তু জানি যে কাজ হচ্ছে একটা শক্তি, আবার তাপ শক্তিও হচ্ছে একটা শক্তি। তো শক্তি কি হয়, এক রূপ থেকে তো অন্য রূপে রূপান্তরিত হতেই পারে, তাই না? তো এই কারণেই মূলত এই যে তাপ শক্তিটা কাজে রূপান্তরিত হয়, আবার কাজ কিন্তু কি হয়, তাপে রূপান্তরিত হয়। তো যখন এই কাহিনীটা ঘটে, এখানে কিন্তু দুইটা জিনিস ঘটতেছে। কাজ তাপে রূপান্তরিত হইতেছে, আবার তাপ কিন্তু কাজে রূপান্তরিত হইতেছে। তো যখন এই তাপ থেকে কাজে রূপান্তরিত হবে, এই তাপটা যখন কাজে রূপান্তরিত হবে, তো তখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যতটুকু তাপ দিচ্ছি তার পুরোটাই কিন্তু কাজে রূপান্তরিত হয় না। তাহলে কি বললাম, যে আমরা যতটুকু তাপ দিচ্ছি এর পুরোটাই কিন্তু কাজে রূপান্তরিত হয় না, এর কিছুটা অংশ কিন্তু অন্য জায়গায় ব্যয় হয়। তার মানে আমরা যে তাপটা দেই এই তাপটার 100% কিন্তু কাজে রূপান্তরিত হয় না। অন্যদিকে যখন আমরা কাজকে বা যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করি, তো তখন কিন্তু পুরো যান্ত্রিক শক্তিটাই কিন্তু তাপে রূপান্তরিত হয়। এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা। তো এই বিষয়টা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমরা এখন ক্লোসিয়াসের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা বুঝবো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকেই ক্লোসিয়াস যেভাবে ব্যাখ্যা করছেন, তো সেটা সেই ব্যাখ্যাটা বোঝার ক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে যে সিস্টেম কি এবং পরিবেশ কি। ঠিক আছে? তো সিস্টেম এবং পরিবেশ এই সম্পর্কিত যে বিস্তারিত আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো কিন্তু আমরা প্রথম যে চ্যাপ্টারটা আছে প্রথম চ্যাপ্টারেই কিন্তু করে দিয়েছিলাম। ঠিক আছে? তো আশা করি যে তোমাদেরকে আর সিস্টেম জিনিসটা বোঝাতে হবে না। তো এখন দেখো, যে আমরা যদি কোনো একটা সিস্টেম কল্পনা করি, ধরো যে আমরা একটা সিলিন্ডার নিলাম। তাহলে আমরা ধরো যে একটা সিলিন্ডার নেই। তো এই সিলিন্ডারে এখানে যদি আমরা একটা পিস্টন অঙ্কন করি, তাহলে এইটা হচ্ছে সিলিন্ডারে একটা পিস্টন। তো এই সিলিন্ডারের মধ্যে ধরো যে আদর্শ গ্যাস রাখা আছে। তাহলে এখানে কি আছে বলতো, আদর্শ গ্যাস রাখা আছে। তো আমরা কিন্তু এখন ক্লোসিয়াস যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আলোচনা করব। তো তাপগতিবিদ্যার সূত্রের জন্য ক্লোসিয়াস যে ব্যাখ্যাটা বলছেন সেটা হচ্ছে কোন সিস্টেম কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে এবং কিছু অংশ কি করে, তার অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করে। তাহলে ক্লোসিয়াস কি বললেন, ক্লোসিয়াস বললেন যে কোন সিস্টেম কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বহিস্থ কাজ সম্পাদন করে। ঠিক আছে? তাহলে এই ক্লোসিয়াসের ব্যাখ্যা বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে মূলত এক ধরনের শক্তির সংরক্ষণশীলতার নীতি। সেটা কেন শক্তির সংরক্ষণশীলতার নীতি সেটাও তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে দেখো যে এই সিস্টেমের মধ্যে যেহেতু আদর্শ গ্যাস রাখা আছে, তো আমরা কিন্তু কি জানি যে এর ভেতরে অবশ্যই তাপমাত্রা আছে, এর ভেতরে অবশ্যই চাপ আছে, এর ভেতরে অবশ্যই কি আছে, অন্তস্থ শক্তি আছে, এর অবশ্যই একটা কি আছে, আয়তন আছে। এগুলো আছে কিনা বলো তো? আছে। তাহলে দেখো যে এর ধরো যে টেম্পারেচার হচ্ছে, এর টেম্পারেচার হচ্ছে ধরো যে T1, তারপর এর অন্তস্থ শক্তি ধরো যে ইউ, এর অন্তস্থ শক্তি হচ্ছে ইউ, তারপর এর আয়তন হচ্ছে ভি। তো চাইলে তোমরা এর প্রেসারটাও দিতে পারো, যদিও এখানে আমরা প্রেসারটা কাউন্ট করব না যেহেতু এটা আমরা স্থির চাপে আলোচনা করতেছি। চাইলে প্রেসারটাও দিতে পারো। এখন দেখো যে এইটা হচ্ছে এই যে সিস্টেমের ভেতরে যে আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাসের টেম্পারেচার, আদর্শ গ্যাসের হচ্ছে অন্তস্থ শক্তি, আদর্শ গ্যাসের হচ্ছে আয়তন। তো এখন আমরা সিস্টেমের মধ্যে যদি আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করি, তো যখন আমরা তাপ প্রয়োগ করব আমরা জানি যে ভেতরে যে কণাগুলো আছে এই কণাগুলো কিন্তু তাপ শক্তি গ্রহণ করবে এবং তাপ শক্তি গ্রহণ করার ফলে এই কণাগুলোর কিন্তু গতি বেড়ে যাবে। তাহলে এই কণাগুলোর কি হবে, গতি বেড়ে যাবে, মানে এরা কি একটা গতি শক্তি লাভ করবে। তাহলে এখানে দেখো যে আমরা যে তাপটা দিলাম, এই তাপটা দেওয়ার ফলে এর ভেতরের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এর ভেতরের যে কণাগুলো আছে কণাগুলোর কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে। তো এখানে দেখো যে শুরুতে গতিশক্তি ছিল হচ্ছে ইউ পরিমাণ। তো আমরা যখন এখানে ডিকিউ পরিমাণ তাপটা দিচ্ছি, মানে ক্ষুদ্র যখন তাপ দিচ্ছি, তো এই তাপটা দেওয়ার কারণে ধরো যে অন্তস্থ শক্তিটা ডিইউ পরিমাণ বৃদ্ধি পাইলো, তাপমাত্রাটা হচ্ছে ডিটি পরিমাণ বৃদ্ধি পাইলো। তো এরপর দেখো যে যখন এই কণাগুলা গতিশক্তি প্রাপ্ত হবে তখন তো তারা ছোটাছুটি করবে। তো যখন ছোটাছুটি করবে তখন এই কণাগুলা কিন্তু প্রত্যেকটা দেয়ালে কিন্তু একটা নির্দিষ্ট বলে বা নির্দিষ্ট চাপে আঘাত করবে। তাহলে নির্দিষ্ট বলে প্রত্যেকটা দেয়ালে কি করবে, আঘাত করবে। তো যখন প্রত্যেকটা দেয়ালে আঘাত করবে, তো এই দেয়ালগুলা কিন্তু ফিক্সড, এই দেয়ালগুলা কিন্তু সরে যেতে পারে না। তাই এই দেয়ালগুলা কি, এই দেয়ালগুলা হচ্ছে ফিক্সড। বাট উপরে যে পিস্টনটা আছে এই পিস্টনটা কিন্তু ওঠানামা করতে পারে। তাহলে পিস্টনটা কি করতে পারে, ওঠানামা করতে পারে। তো যেহেতু এই কণাগুলা একটা বল প্রয়োগ করতেছে, তার মানে পিস্টন সামান্যটুকু হইলেও কিন্তু উপরে উঠে যাবে। তো পিস্টনটা ধরো যে পরবর্তীতে এই জায়গায় চলে আসলো, তাহলে পিস্টনটা ধরো যে এই জায়গায় চলে আসলো। তো এই জায়গায় যদি চলে আসে,
তাহলে এখানে তো মধ্যবর্তী একটা কি দূরত্ব অতিক্রম করছে, তো মধ্যবর্তী দূরত্বটা ধরো যে ডিএল পরিমাণ বা এখানে এক্স পরিমাণ দাও, তাহলে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এক্স পরিমাণ। তাহলে কিছুটা যেহেতু উপরে উঠে গেছে, তার মানে এর ভেতরে সিস্টেমের ভেতরের আয়তনটা বাড়ছে কিনা বলো তো? আয়তনটাও কিন্তু বাড়ছে। তাহলে এখানে ধরো যে আয়তন বাড়ছে হচ্ছে ডিভি পরিমাণ। তো এখানে একটু চিন্তা করো যে আমরা যেই তাপটা প্রয়োগ করছি, মানে যতটুকু তাপ প্রয়োগ করছি, ওই তাপের কিছু অংশ কি করছে? অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করছে, এবং বাকি অংশটা কি করছে? বাকি অংশটা কিন্তু আয়তন বৃদ্ধি করছে। তাহলে বাকি অংশটা কি করছে? আয়তন বৃদ্ধি করছে। এই আয়তন বৃদ্ধি করার মানেটা আসলে কি? তাহলে এখানে দেখো যে এখানে বল প্রয়োগ করছে না, তো বল প্রয়োগ করার ফলে এই পিস্টন কিন্তু একটা দূরত্ব অতিক্রম করছে, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে যদি বল প্রয়োগ করা হয়, অর্থাৎ এফ বল প্রয়োগ করার ফলে যদি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সেখানে একটা কাজ সংঘটিত হয়েছে কিনা বলো? তাহলে সেখানে কি সংঘটিত হয়েছে বলতো? কাজ সংঘটিত হয়েছে। তো যেহেতু আমরা ক্ষুদ্র পরিমাণ তাপ প্রয়োগ করছি, তো এই কারণে এখানে কি হবে? ক্ষুদ্র পরিমাণ কাজ সংঘটিত হবে। তাহলে এই ক্ষুদ্র পরিমাণ কাজ হচ্ছে এফ গুণন হচ্ছে এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন একটু চিন্তা করো যে আমরা যেই তাপটা প্রয়োগ করলাম, এই তাপের কিছু অংশ এর গতি শক্তিটা বাড়ালো, মানে ভেতরের কণাগুলার গতি বাড়ালো, আর গতি বাড়ানো মানে কি? অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি করলো। তাহলে আমাদের প্রয়োগকৃত তাপের কিছু অংশ এই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে, এবং বাকি অংশ কি করে? বাকি অংশ এই বহিস্থ কাজটা সম্পাদন করে। মানে এখানে যে আয়তনটা বৃদ্ধি পাইলো, এখানে তো একটা কাজ সংঘটিত হয়েছে, তো ওই কাজটা কিন্তু সংঘটিত করে। তাহলে এখানে শক্তির সংরক্ষণশীলতার একটা নীতি আছে, যে আমরা যতটুকু তাপ দিছি বা যতটুকু শক্তি দিছি, সেই ঠিক ততটুকু পরিমাণ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে ডি কিউ ইজ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এইটা আমরা কেন লিখতে পারি? কারণ আমাদের দেওয়া শক্তিটা দুইটা অংশে ভাগ হয়েছে, যার একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করছে, আর একটা অংশ বহিস্থ কাজ সম্পাদন করছে। তার মানে এই দুইটার যোগফল অবশ্যই আমাদের প্রয়োগকৃত শক্তির সমান হবে। তাহলে এইটা কি এক ধরনের শক্তির সংরক্ষণশীলতার কিন্তু নীতি অনুসরণ করে। তো আমরা ক্লোসিয়াসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে কিন্তু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে এইটা লিখতে পারি। বাট এই সূত্রের কিন্তু আমরা আরেকটু বিস্তারিত ভাবে লিখতে পারি, বা এই সূত্রটাকে আরেকটু অন্যভাবে লিখতে পারি। সেটা কি রকম দেখো, আমরা জানি যে কাজ ডাব্লিউ সমান হচ্ছে বল গুণন সরণ। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে কি? বল গুণন সরণ। তো এখন এইটা আমরা কখন ব্যবহার করি? এইটা আমরা ব্যবহার করি যখন আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে আলোচনা করি, বাট আমরা যদি তরলের ক্ষেত্রে আলোচনা করি, তো তখন আমরা সূত্রটা একটু অন্যভাবে মডিফাই করতে পারি। সেটা কিভাবে দেখো, তরল কোন একটা সিস্টেমের মধ্যে যদি আমরা বল প্রয়োগ করি, তো আমরা জানি যে বল প্রয়োগ করা হয় কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর। তাহলে কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর কিন্তু বল প্রয়োগ করা হয়। তো এইখানে ধরো যে এফ পরিমাণ বল প্রয়োগ করা হইলো হচ্ছে এ ক্ষেত্রফলের উপর। তাহলে এখানে চাপের পরিমাণটা কি কি হবে বলতো? পি হবে। তাহলে পিটা হবে কি? চাপের পরিমাণ। তো এখন একটু চিন্তা করো যে আমরা যদি টোটাল বলটা বের করতে চাই, তাহলে টোটাল বলটা কি হবে বলতো? এই টোটাল বল এফ এর মানটা হবে এফ ইজ ইকুয়াল হচ্ছে পি এ। তাহলে এফ ইজ ইকুয়াল কি হবে? পি এ হবে। তাহলে এই যে টোটাল যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটার উপর প্রয়োগকৃত বল হচ্ছে পি এ। তাহলে প্রয়োগকৃত বলটা কি হবে? পি এ হবে। তাহলে এখানে যে আমাদের টোটাল যে পৃষ্ঠটা আছে, এই যে পিস্টনের মধ্যে যে টোটাল পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠের উপর আমাদের টোটাল প্রয়োগকৃত বলটা কি হবে বলতো? টোটাল প্রয়োগকৃত বলটা হবে পি এ, এবং এই পিস্টনটা কত দূরত্বে সরে গেছে? এক্স দূরত্বে সরে গেছে। তাহলে সরণটা কি হবে? সরণটা হবে হচ্ছে এক্স। তো এখান থেকে দেখো যে ডাব্লিউ ইকুয়াল আমরা এটা লিখতে পারি। তারপর দেখো যে অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল, এই যে এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এক্স মানে হচ্ছে কি? দূরত্ব বা উচ্চতা। তাহলে ক্ষেত্রফল এবং উচ্চতা যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাই? আয়তন পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পি ভি লিখতে পারি, কারণ আমরা জানি যে এ এক্স সমান হচ্ছে ভি। এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে আমরা কাজের জায়গায়, এই কাজের জায়গায় আমরা কি লিখতে পারি? পি ভি লিখতে পারি। তো যেহেতু ক্ষুদ্র কাজ সংগঠিত হয়েছে, তার মানে এখানে আমরা বলতে পারি হচ্ছে পি ডিভি। তাহলে এটা কেন লেখা যায়? কারণ আমরা জানি যে এফ বল প্রয়োগে যদি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজ হবে ডাব্লিউ। ঠিক সেম ভাবে এই পি পরিমাণ চাপ প্রয়োগের ফলে যদি ডিভি পরিমাণ আয়তনের পরিবর্তন হয়, তাহলে কাজ হবে ডিডব্লিউ। তাহলে আমরা এখানে সূত্রটা এইভাবে লিখতে পারি যে ডি কিউ ইজ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস পি ডিভি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দ্বিতীয় রূপ।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দ্বিতীয় রূপ। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আশা করি যে তোমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, এই প্রথম সূত্রটা বুঝছো। এখন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিন্তু কিন্তু কিছু কি আছে, অনুসিদ্ধান্ত আছে এবং কিছু সীমাবদ্ধতা আছে। তো আমরা প্রথমত এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে অনুসিদ্ধান্ত গুলা আছে সেই অনুসিদ্ধান্ত গুলো একটু দেখে নেই। তো প্রথমত যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে, দেখো অনুসিদ্ধান্ত 1। তাহলে আমরা কি করতেছি বলতো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত গুলা লিখতেছি। তাহলে অনুসিদ্ধান্ত, তাহলে অনুসিদ্ধান্ত 1 নম্বরটা যেটা, সেটা দেখো যে কোনো একটা যদি আমরা বদ্ধ আবেষ্টনী চিন্তা করি, তাহলে ওই আবেষ্টনী কিন্তু একটা গুণ থাকে, সেটা হচ্ছে অন্তর্নিহিত শক্তি। তাহলে অন্তর্নিহিত শক্তিটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ডিইউ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। তাহলে কোনো একটা বদ্ধ আবেষ্টনীর কথা চিন্তা করলে এর একটা অন্যতম গুণ আছে বা এর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে অন্তর্নিহিত শক্তি। এই অন্তর্নিহিত শক্তির মানটা হবে, এই অন্তর্নিহিত শক্তির মানটা হবে আমাদের প্রয়োগকৃত শক্তি, অর্থাৎ সিস্টেমে প্রয়োগকৃত শক্তি এবং বহিস্থ সম্পাদিত কাজের ব্যবধান বা পার্থক্যের সমান। তাহলে এটা আমরা কিভাবে পাই দেখো তো, আমাদের সূত্র হচ্ছে এটা। তো আমরা যদি এই ডিইউটাকে ঠিক রাখি, তো ডিডব্লিউ এইদিকে গেলে কি মাইনাস হবে কিনা, তাহলে ডি কিউ মাইনাস হচ্ছে ডিডব্লিউ। এখান থেকে কিন্তু আমরা এই 1 নম্বর অনুসিদ্ধান্তটা পাই। অর্থাৎ কোনো বদ্ধ আবেষ্টনীর ক্ষেত্রে এই অন্তর্নিহিত শক্তির মানটা হবে সিস্টেমে প্রয়োগকৃত তাপ এবং বহিস্থ সম্পাদিত কাজের পার্থক্যের সমান। এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্ত। এরপর 2 নম্বর অনুসিদ্ধান্ত, 2 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে বিচ্ছিন্ন আবেষ্টনীর ক্ষেত্রে, বিচ্ছিন্ন আবেষ্টনীর ক্ষেত্রে অন্তস্থ শক্তির মানটা হবে 0। কেন 0 হবে, কারণ বিচ্ছিন্ন আবেষ্টনীর ক্ষেত্রে তোমার ডাব্লিউর মানটাও 0 হয়, আবার হচ্ছে কিউ এর মানটাও কিন্তু 0 হয়। তো দুইটার মান যেহেতু 0 হয়, তো ডেফিনেটলি এই অন্তস্থ শক্তির মান বা এই ডিইউ এর মানটাও কি হবে, ডিইউ এর মানটাও হবে হচ্ছে 0। এরপর 3 নম্বর যে অনুসিদ্ধান্তটা, তো 3 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে অবিরাম গতিতে, অবিরাম গতিতে চলে কাজ সম্পাদন করতে, কাজ সম্পাদন করতে সক্ষম, কাজ সম্পাদন করতে সক্ষম এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তাহলে অবিরাম গতিতে চলে কাজ সম্পাদন করতে সক্ষম এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে 3 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই 3টা অনুসিদ্ধান্ত পাই। এরপর আমরা দেখবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতাগুলো আসলে কি কি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতাগুলো কি কি সেইগুলা সম্পর্কে আমরা জানবো। তো তাপগতিবিদ্যার প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে এরকম, এখানে দেখো যে আমরা যে তাপ শক্তিটা প্রয়োগ করলাম, এই প্রয়োগকৃত তাপ শক্তি থেকে কিন্তু আমরা ডিডব্লিউ পরিমাণ কাজ পাইছি। তো ডিডব্লিউ পরিমাণ কাজ পাইছি ঠিক আছে, বাট আমরা যতটুকু তাপ শক্তি প্রয়োগ করছি ততটুকু কাজ কিন্তু আমরা পাই নাই। তাহলে মাঝখানে কি হয়েছে, মাঝখানে সিস্টেমের অন্তস্থ শক্তি কিন্তু বৃদ্ধি পাইছে। তো এই সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমাদের প্রয়োগকৃত তাপের কিছু অংশ ব্যয় হয়ে গেছে। তো এই কারণেই এখানে দেখো যে এই যে তাপ শক্তি এবং কাজ, এই দুইটা পরস্পর রূপান্তরযোগ্য হলেও, তাহলে এই দুইটা পরস্পর কি রূপান্তরযোগ্য, তো যদিও পরস্পর রূপান্তরযোগ্য, বাট এখানে এইটা কিন্তু পুরোপুরি রূপান্তরযোগ্য নয়। তাহলে এটা কি পুরোপুরি রূপান্তরযোগ্য নয়, কারণ এই তাপ শক্তি থেকে আমরা সরাসরি কিন্তু পুরো কাজটা পাই না। যদিও আমরা যান্ত্রিক বা কাজ থেকে আমরা যদি তাপ শক্তিটা পুরোপুরি পাই, বাট এই তাপ শক্তি থেকে আমরা কিন্তু পুরোপুরি কাজটা পাই না। তো এই কারণেই কিন্তু বলা হয় যে এরা পরস্পর রূপান্তরযোগ্য বাট সম্পূর্ণ রূপান্তরযোগ্য না। তো এটা হচ্ছে মূলত তাপগতিবিদ্যার একটা সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আমরা যখন দুইটা বস্তুকে পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, তাহলে দুইটা বস্তুকে যখন পরস্পর তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, তো তখন তাপটা এই বস্তু থেকে এই বস্তুতে যাবে নাকি এই বস্তু থেকে এই বস্তুতে আসবে, এই জিনিসটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা নাই। মানে তাপের প্রবাহটা ঠিক কোন দিকে ঘটবে সেই দিকটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে উল্লেখ করা নাই। তো এটা হচ্ছে মূলত তাপগতিবিদ্যার একটা সীমাবদ্ধতা। তো আশা করি যে তোমরা তাপগতিবিদ্যার 0তম সূত্র, তারপর হচ্ছে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র,
এই দুইটা সম্পর্কে যা কিছু জানা দরকার সবকিছুই তোমরা জেনে গেছো। তো এই অধ্যায়ে কিন্তু এর বাইরে কোনো কিছু নেই। আমি যতটুকু পড়াইলাম এতটুকু পড়লেই কিন্তু এনাফ। সো আমার ভিডিওতে যতটুকু বলা হয়েছে এগুলো তোমরা একটু নোট করে রাখবা, তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আর তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে, মানে আমাদের যে ক্লোসিয়াসের ব্যাখ্যাটা, এটা সম্পর্কে কিন্তু আরো বিস্তৃত আলোচনা আছে, যেগুলো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে কভার করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে।